স্বাক্ষর চোখে তখনও ঘুমের রেশ থাকলেও মনটা ছিল বিক্ষুব্ধ। ঝিলের শেষ কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধেছে। সে চেয়েছিল ঝিল তাকে ভরসা করুক, কিন্তু ঝিলের ওই রুক্ষ ব্যবহার আর অসভ্য তকমা নিজের গায়ে মেখে নেওয়াটা সাক্ষ্যকে অবাক করেছে। সাক্ষ্যর মনে বারবার প্রতিধ্বনি হচ্ছিল হাসপাতালের সেই সহকর্মীর কথা। কেউ একজন বলছে, ঝিল তোমার চিকিৎসায় খুশি নয়, লিগ্যাল অ্যাকশন নিতে পারে। নিজের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত? এই অপমান সাক্ষ্য মেনে নিতে পারছিল না। পরদিন সকালে ঝিল যখন তৈরি হয়ে নিচে নামে, তখন বাড়ির পরিবেশ ছিল থমথমে। শতরূপা দেবী আগে থেকে সোফায় বসেছিলেন, দাবার চাল চালার মতো। ঝিলকে বেরোতে দেখেই তিনি হুঙ্কার দিলেন, কোথায় যাচ্ছ? এ বাড়িতে কি কোনো নিয়ম নেই? বাড়ির বউ কি যখন তখন যা খুশি করতে পারে? ঝিল স্থির হয়ে দাঁড়াল। তার চোখে জল নয়, ছিল প্রতিবাদের আগুন। সে শান্তভাবে জানাল তার কাজ আছে। কিন্তু তখনই পাশের ঘর থেকে চৈতি বেরিয়ে এলো। চৈতির মুখে একটা রহস্যময় হাসি। সে টিপ্পনি কাটল, আহা দিদিমণি, ওর তো পার্সোনাল লাইফ আছে, ওকে কেন আটকানো? আমার কোনো পার্সোনাল লাইফ নেই চৈতি, কারণ এই বাড়িতে পা রাখার পর থেকেই তোমরা সেটা কেড়ে নিয়েছ। শতরূপা যখন ঝিলকে শাসন করতে শুরু করলেন, তখন ভ্রমর এসে আহুতিতে ঘি ঢালল। কিন্তু ঝিল এবার চুপ থাকল না। সে সোজাসুজি জানিয়ে দিল যে বাইরের লোককে আদর করার বদলে বাড়ির বউকে যদি একটু সম্মান দেওয়া হতো, তবে পরিস্থিতি এমন হতো না। স্বাক্ষরের সাথে ঝিলের সংঘাত। ঠিক সেই মুহূর্তেই সাক্ষ্য সিঁড়ি দিয়ে নিচে নামল। তাকে দেখে সবাই চুপ হয়ে গেল। সাক্ষ্য ঝিলের খুব কাছে গিয়ে দাঁড়াল। তার স্বরে কোনো রাগ ছিল না, ছিল একরাশ হতাশা। সে আবার প্রশ্ন করল, কোথায় যাচ্ছ ঝিল? আমি কি একবারও জানতে পারি না? ঝিল যখন বলল যে সে বলতে পারবে না, তখন ভ্রমর আবার ফোড়ন কাটল। ঝিল এবার ভ্রমরকে থামিয়ে দিয়ে সাক্ষ্যকে উদ্দেশ্য করে বলল, সাক্ষ্য, তুমি আমায় কাল জিজ্ঞেস করেছিলে আমি প্রতিহিংসা পরায়ণ কিনা। আজ তোমার এই প্রশ্নটাই বুঝিয়ে দিচ্ছে তুমি আমায় বিশ্বাস করো না। আমি তোমাকে আলাদা করে সব বলতাম, কিন্তু তোমার বাড়ির এই বিচারসভার সামনে আমি নিজেকে ছোট করতে পারব না। ঝিল আর এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির বাইরে বেরিয়ে গেল। ঝিলের গোপন উদ্দেশ্য। ঝিল আসলে কোথায় যাচ্ছিল সে জানত। হাসপাতালের যে লোকটি সাক্ষ্যকে ভয় দেখিয়েছে সে আসলে চৈতির পরিচিত। ঝিল গত রাতে স্বাক্ষরের ফোন থেকে সেই নম্বরটা জোগাড় করেছিল। সে বুঝতে পেরেছে কেউ একজন স্বাক্ষরের ক্যারিয়ার শেষ করে দিয়ে তাকে হাসপাতালের পথ থেকে সরাতে চায়, আর সেই চক্রান্তের বলির পাঁঠা করা হচ্ছে ঝিলকে। ঝিল আজ যাচ্ছে সেই লোকটার সাথে দেখা করতে। সে চায় প্রমাণ সংগ্রহ করতে যে সেই স্বাক্ষরের চিকিৎসায় অসন্তুষ্ট নয়, বরং অন্য কেউ তাকে দিয়ে সই করানোর চেষ্টা করেছিল। সে মনে মনে ভাবল, সাক্ষ্য, তুমি আমাকে ভুল বোঝো, কিন্তু আমি তোমার ওপর কোনো আঁচ আসতে দেব না। তুমি আমার চিকিৎসা মন থেকে করেছ, আর আমি আমার ভালোবাসা দিয়ে তার মর্যাদা রক্ষা করব। বাড়িতে নতুন ঝড়। ঝিল চলে যাওয়ার পর শতরূপা দেবী সাক্ষ্যকে বলতে থাকেন, দেখলে তো ছেলের আমলানি, বউ তোর মাথার ওপর উঠে নাচছে। সাক্ষ্য চুপ করে রইল। তার মাথায় তখন অন্য অঙ্ক ঘুরছে। ঝিল কি সত্যিই কিছু লুকাচ্ছে, নাকি ঝিল কোনো বিপদে পা বাড়াচ্ছে? সে কি ঝিলের পিছু নেবে, নাকি চৈতির ওপর নজর রাখবে? কারণ চৈতি আজ সকালে যেভাবে হাসছিল তা স্বাভাবিক ছিল না। সাক্ষ্য মনে মনে ঠিক করল সে ঘরে বসে থাকবে না। ঝিলের ওই অবাধ্যতার পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। সে দ্রুত নিজের গাড়ির চাবিটা হাতে নিল।